হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো 2010 সালে রিলিজ হওয়া একটা জার্মানি মুভি আয়রন ডোরস ডাইং টু গেট আউট, এই সিনেমাটা নিয়ে কথা বলবো। এটা আমি বহুত দিন আগে অ্যামাজন প্রাইমে আমি দেখেছি। তো এই সিনেমাটা বর্তমানে কিন্তু অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল নেই, আপনারা চাইলে ইউটিউব থেকে দেখতে পারেন, কিন্তু মানে এই সিনেমাটার ভিজুয়ালি অতটা কিন্তু ভালো লাগবে না যতটা ওটিটিতে লাগে, এটা আপনারা সবাই জানেন। এনিওয়ে, এটাকে আমি যেভাবে ব্যাখ্যা করব, থ্রিলার তো বটেই এটা। অনেকে এখানে আপনারা পোস্টারেও দেখতে পাচ্ছেন, পোস্টারে এটা লেখা আছে যে ক্লস্ট্রোফোবিক থ্রিলার হিসাবে এটাকে ট্রিট করা হয়েছে। ডিরেক্টর মানে স্টিফেন ম্যানুয়েল এইভাবেই এটাকে মানে ট্রিট করেছেন। কিন্তু আমরা যদি এই জিনিসটা আমাদের দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা দেখি, যে সেটা হচ্ছে সার্ভাইভাল থ্রিলার। একটা বদ্ধ ঘরের মধ্যে একটা ছেলে এবং একটি মেয়েকে আটকে রাখা হয়েছে, তারা সেই ঘরটা থেকে কিভাবে বেরোবে, এটা হচ্ছে পাতি কথা। এরকম ধরনের সিনেমা আমাদের এখানে হয়েছে। তো এখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দুজনকে নিয়েই হচ্ছে এই সিনেমাটা প্রচুর অ্যাওয়ার্ডস পেয়েছে, ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে। বেস্ট অ্যাক্টর, বেস্ট ফিল্ম হিসেবে এই সিনেমাটাকে ধার্য করা হয়। এবং মেকার্সদের ক্ষেত্রেও শুধুমাত্র দুজন মানুষকে নিয়ে সিনেমা, এবং মানে তিনটে আয়রন গেট, মানে আয়রন ডোর, এই তিনটে ডোরকে নিয়ে একটা সিনেমা করা, মানে কোনো এক্সট্রা কোনো ভিজুয়ালি কোনো ট্রিটমেন্ট নেই। দেখুন 2010 সাল এখনকার তুলনায় অনেকটা এগিয়ে, মানে অনেকটা পিছিয়ে আর কি সেই সময়কার, কিন্তু সেই সময় দাঁড়িয়েও এই আয়রন ডোরস যেভাবে সিনেমাটা দেখানো হয়েছে, দ্যাটস, সত্যি বলছি যে আমার আমার দেখে খুব ভালো লেগেছে। এখানে অ্যালেক্স এবং রুঙ্গানো, মানে এই দুজনে মেল লিড এবং ফিমেল লিডের ক্যারেক্টারে অভিনয় করেছে। গল্পটা যদি আমরা বলি, তো এখানে আমরা দেখতে পারবো যে মানে যিনি মেল ক্যারেক্টার, তিনি ঘুমিয়ে পড়েছিলেন। ঘুম থেকে উঠে হঠাৎ তিনি দেখলেন যে একটা মানে বদ্ধ একটা ঘরের মধ্যে তাকে আটকে রাখা হয়েছে। আপনারা পিকচারটা দেখলে ভালো করে বুঝতে পারবেন। এই ঘরের মধ্যে তাকে আটকে রাখা হয়েছে। এবং এই যে লোহার গেট, এই গেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তিনটে গেট আছে, তিনটে গেটই কিন্তু ইম্পর্টেন্ট মানে এখানকার এই এই গল্পটার ক্ষেত্রে। তো যাই হোক, তার খিদে পাচ্ছে, তার টয়লেট পাচ্ছে, তো এইভাবে সে কিভাবে সে সারভাইভ করবে, এই সমস্ত জিনিস নিয়ে হচ্ছে এই সিনেমাটা। এবং সত্যি কথা বলতে, যে তার যে বাথরুম বাথরুম সে করছে, মানে এমনও কিছু কিছু দৃশ্য আছে, সেই দৃশ্যগুলো মানে জাস্ট আমরা সত্যি আমরা ভাবতে পারি না যে ওইভাবেও মানুষ সার্ভাইভ করতে পারে। গল্পটা যদি আমি সিন বাই সিন আপনাদেরকে বলি, মানে মানে ওটা বোধহয় আমি বলতেও পারবো না। এবং এটা হচ্ছে প্রথম ঘরটাতে কিন্তু তার সঙ্গে ফিমেল লিডের কিন্তু কোনো দেখা সাক্ষাৎ হয়নি। ফিমেল লিডের দেখা সাক্ষাৎ হয়েছে সেকেন্ড ঘরটাতে গিয়ে, সেটাও একটা লোহার দরজার মাধ্যমে। লোহার দরজার মানে মাধ্যমটা থাকলেও সে যেটা করেছে, এই মেল ক্যারেক্টার, সে হচ্ছে দেওয়ালে সে গর্ত করেছে সে বেরিয়ে যাওয়ার জন্য। তো মানে এটা আমার যেটা মনে হলো, যে এটা দর্শককে দেখানো হচ্ছে, মানে আমাদেরকে দেখানো হচ্ছে আমরা এরকম বদ্ধ জায়গায় পড়লে মানুষ কিভাবে বেরোয়। এবং আরও একটা জিনিস আছে, 3 নম্বর ঘরে যেটা দেখানো হচ্ছে, যে ওখানে কিন্তু এই যে গর্ত করে রাখা হয়েছে, মানে একজনকেই কবর দেওয়া যেতে পারবে এরকম গর্ত করে রাখা হয়েছে। ওখানে দুজনকেও গর্ত করে রাখা হয়নি, তার মানে ওখানে ওই সিচুয়েশনটা ক্রিয়েট করে দিয়েছে। আসলে মানুষ বাঁচার জন্য তো মানুষ মানে ওই সারভাইভ করার জন্য তো যত বেশি মানে অন্যের ওপর যত দোষ দেওয়া যায়, অন্যের ঘাড়ে সমস্ত কিছু যাতে ফেলা যায়, মানে অন্যকে যাতে মারা যায়, মানে নিজে মানে সেই জিনিসটা, মানে নিজে বাঁচবো অন্যকে বাঁচতে দেবো না, মানে এরকম ধরনের মানসিকতার যারা থাকে, তাদের জন্য হচ্ছে এই সিম্বলটা দেখানো হয়েছে, যে একটাই হচ্ছে কবরের জায়গা। কিন্তু এখানে যেটা দেখানো হলো, এই ছেলেটার সঙ্গে মেয়েটার যখন তাদের মধ্যে যখন দেখা হলো, তারা প্রথম কথা তো তারা পরস্পরের ভাষা বোঝে না। এটা একটা বিশাল বড় একটা এখানে সমস্যা। প্রথম দিকে বুঝতে পারছিল না, তারপর ধীরে 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 সাইন ল্যাঙ্গুয়েজে তারা কথা বলতে শুরু করলো। যখন ভাষাটা বুঝলো না, যখন ইশারায় কথা বলাটা দুজনের ক্ষেত্রে ম্যাচ করে গেল, ম্যাচ করে যাওয়ার পরে তখন দেখানো হচ্ছে যে ওই যে গর্তটা যেখানে মানুষ আর কি কবর দেবে আর কি, তো
তো সেই জায়গাটাতেও এখানে দেখানো হচ্ছে যে তখন ছেলেটাই কিন্তু স্যাক্রিফাইস করতে চাইলো যে না আমি আর পারছি না, আমি অনেকদিন ধরে এখানে বন্দি, আমি দুর্বল। মানে মেয়েটা কম্পারেটিভলি কম দুর্বল মেয়েটাকে মনে হয়েছিল। তো বলছে আমি দুর্বল, আমি আর কি মৃত্যুবরণ করছি, মানে স্বেচ্ছায় মৃত্যুবরণ সে করতে যাচ্ছিল, কিন্তু মেয়েটা কিন্তু সেটা হতে দেয়নি। মেয়েটা কি করেছে যে মেয়েটা কিন্তু ওই গর্ত থেকে কিন্তু ছেলেটাকে টেনে বার করেছে। এখানে কিন্তু সে ছেলেটাকে মরতে দেয়নি, তো টেনে বার করেছে এবং ছেলেটা অজ্ঞান হয়ে গেছে, কিন্তু তারপরেও যে কোনো একটা পদ্ধতিতে প্রসেসে মানে ছেলেটাকে বাঁচিয়ে রাখা, মানে সমস্ত কিছু, মানে মেয়েটা যা যা মেয়েটার পক্ষে সম্ভব সেটা সে করেছে। কিন্তু মেয়েটাও ধীরে ধীরে ওই খাদ্য, জল, অক্সিজেন এগুলোর অভাবে মেয়েটাও কিন্তু ধীরে ধীরে আর কি দুর্বল হতে থাকছে। ছেলেটা তো দুর্বল ছিলই, মেয়েটাও কিন্তু দুর্বল হতে থাকছে। তো যখন আর তারা হাঁটতে পারছে না, আর তারা চলতে পারছে না, তিনটে ঘর, তিনটে লোহার দরজা, এর মধ্যেই তারা ঘুরে ফিরে বেড়াচ্ছে। মানে তারা যখন দেখতে পাচ্ছে আর তাদের কাছে কোনো আর বাঁচার কোনো রাস্তা নেই, মারা গেলে দুজনেই একসঙ্গে মারা যাব, ঠিক সেই মুহূর্তে ফাইনাল যে লোহার যে দরজাটা, মানে 3 নম্বর লোহার যে দরজাটা, সেইটা খুলে যায়। এবং খুলে যাওয়ার পরেই তারা দেখতে পায় একটা নতুন দুনিয়া, একটা নতুন পৃথিবী, যে পৃথিবীটা তাদের জন্য অপেক্ষা করে আছে। এই সিনেমাটা থেকে একটা জিনিস খুব স্পষ্ট, যে বিপদের মধ্যে পড়লে পরস্পরকে, যতই তুমি বিপদে পড়ো পরস্পরকে সাহায্য করবে, মানে আমি বাঁচবো বলে অন্যকে মারবে না। মানে কথাগুলো নীতিশিক্ষার মতো মনে হলেও এই নীতিশিক্ষা বা এই ম্যানুয়ালি কিন্তু অনেক সময় আমাদের জীবনের ক্ষেত্রে কাজে আসে। মানে ম্যানুয়াল, নীতিশিক্ষা বা নীতিমালা, এইসব জিনিসগুলোই আমাদের জীবনে কাজে আসে। তো এখানে ওইভাবেই ওই পুরো জিনিসটা ওইভাবেই আর কি দেখানো হয়েছে, যে হাজারটা অসুবিধার মধ্যেও যখন তারা আলটিমেটলি সারভাইভ যখন তারা করে গেল নিজেদের চেষ্টায়, কেউ কাউকে ওভারল্যাপ না করে, মানে দুজনেই দুজনকে সাহায্য করেছে বেঁচে থাকার জন্য। তারপর যখন ফাইনালি যখন লোহার গেটটা খুললো তখন তারা এই সিনটা দেখতে পেল। তো অ্যামেজিং একটা ছোট্ট সিনেমা, পুরস্কারপ্রাপ্ত সিনেমা, ডেফিনেটলি এই সিনেমা পুরস্কার পাবে, পুরস্কারপ্রাপ্ত সিনেমা। আমার তো দারুণ লেগেছে। তো থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল, প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।